Hey guys, welcome back to Bomon Keto with Sudeshna. ভিডিও শুরুতেই আমি বলি থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট যেটা আপনারা আমাকে দেখিয়েছেন আমার ভিডিওসের প্রতি। আমি সত্যি ধারণা করতে পারিনি যে এত কম সময়ের মধ্যে এত লোকের কাছে আমি পৌঁছে যেতে পারবো, এত মানুষের থেকে আমি ভালোবাসা পাবো। অনেকেই ফিরে এসে আমাকে জানিয়েছেন যে আপনাদের আমার ভিডিওস ভালো লাগছে, আপনারা আমার ভিডিওসের সাথে রিলেট করতে পারছেন, বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। সবার সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারছি সবার একটা মানে কমন কনফিউশনের জায়গা রয়েছে। আমি কিভাবে সারাদিনের খাবারগুলো প্ল্যান করছি বা আমার অ্যাক্টিভিটিগুলো প্ল্যান করছি সেটা বুঝতে অনেকেরই একটু অসুবিধা হচ্ছে। তার জন্য আমি ভাবলাম আজকে আমি ব্লগ স্টাইলে ভিডিওটা বানাই, যাতে আমি আমার সারাদিনের খাওয়া দাওয়া, আমার সারাদিনের প্ল্যানিংগুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। তো চলুন দিনটা শুরু করা যাক। দিনের শুরুটা আমি করি এক কাপ গ্রিন টি দিয়ে। আর আমার হাজব্যান্ড গ্রিন টি খেতে একদম পছন্দ করে না, তাই ওর জন্য আমি করি নর্মাল এক কাপ ব্ল্যাক টি। আমি দুটোর মধ্যেই একটু করে লেবুর রস দিই। তো চলুন আগে গ্রিন টি আর ব্ল্যাক টিটা বানিয়ে নিই। আমি গ্রিন টির সাথে একটু চিয়া সিডও খাই, তাই আমি চিয়া সিডটা আগে কাপের মধ্যে ভিজিয়ে নেবো। আজকে আমি ঠিক করেছি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করবো, সেটা হলো আলমন্ড ফ্লাওয়ারের রেসিপি। কিটো লাইফস্টাইলে আমরা আটা বা ময়দা দিয়ে কোনো কিছু খেতে পারি না। এই আটা বা ময়দার পরিবর্তে আমরা যেটা ব্যবহার করবো সেটা হলো আলমন্ড ফ্লাওয়ার। এখানে আমার কাছে হাফ কেজির আলমন্ডের প্যাকেট রয়েছে। আমি এই আলমন্ড থেকে আলমন্ড ফ্লাওয়ার তৈরি করবো। আলমন্ড ফ্লাওয়ার আপনারা অনলাইনে ডিরেক্টলি কিনতে পারবেন, কিন্তু আমি দেখেছি দামটা বেশ কিছুটা বেশি হয়। আলমন্ডস থেকে আলমন্ড ফ্লাওয়ার বানানো ভীষণ ইজি এবং আপনার কস্ট এফেক্টিভও হচ্ছে। তাই আজকে আমি ঘরেই আলমন্ড থেকে আলমন্ড ফ্লাওয়ার বানাবো, সেই রেসিপিটাও আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তার জন্য সবার প্রথমে আমাকে কিছুটা জল গরম করে নিতে হবে। সেটা আমি একটু পরে বানাচ্ছি, আগে আমি চাটা বানিয়ে নিই, তারপর আমি আলমন্ড ফ্লাওয়ারটা বানাবো। আমার গ্রিন টি রেডি। এবার আমি আমার হাজবেন্ডের জন্য নর্মাল ব্ল্যাক টি বানাবো। আমার গ্রিন টি আর ব্ল্যাক টি তো রেডি হয়ে গেছে, কিন্তু চা খেতে বসার আগে আমি আলমন্ড ফ্লাওয়ার বানানোর জন্য একটা প্রিপারেশন করে নিতে চাই। আমি এখানে আগে গরম জল করে নেব। গরম জলের মধ্যে আলমন্ডগুলোকে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আমি সবটা আলমন্ডে বানাচ্ছি না, আমি প্রায় 100 গ্রামের মতন আলমন্ড আলাদা করে রেখে দিচ্ছি। এখানে 400 গ্রামের মতন আলমন্ড রয়েছে, যেটা দিয়ে আমরা আলমন্ড ফ্লাওয়ার বানাবো। এখানে আমি জল গরম করে নিয়েছি। জলটা খুব বেশি গরম হবে না, জাস্ট হালকা গরম হবে। আমি আঙুল দিতে পারছি এরকম ভাবে গরম হবে। এরকম জলের মধ্যে আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। আপনাদের একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাতে আমি আঙুল দিয়ে ভেজাতে পারছি। খুব গরম না, এটাকে আলমন্ডটাকে 15 মিনিটের জন্য এরকম ভাবে ভিজিয়ে রেখে দেবেন। আমরা চা নিয়ে বসে গেছি। অনেকেই হয়তো ভাবছেন আমি এত বড় কাপের মধ্যে চা খাচ্ছি আর আমার হাজব্যান্ডকে আমি এত ছোট কাপে চা দিয়েছি। আসলে ব্যাপারটা হলো আমি জলটা সারাদিন একটু কম খাই, মানে জলের খপতটা আমার শরীরে একটু কম। তার জন্য আমি একটু বড় কাপে চাটা খাই। চা মানে অ্যাটলিস্ট আমার জলটাই যাচ্ছে শরীরে। তো এই কাপের মধ্যে আমার 450 ml এর মতন জল ধরে। তো এরকম 2 কাপ চা খাওয়া মানে আমার 1 লিটারের মতন জল এই খালি চায়ের থ্রুতে আমার শরীরে চলে যাচ্ছে। আর চায়ের মধ্যে আমি একটু চিয়া সিড ব্যবহার করি, সেটা আপনারা দেখলেন বানানোর সময়। চিয়া সিড অ্যাকচুয়ালি পেটের জন্য খুব ভালো, পেট পরিষ্কার রাখতে খুব সাহায্য করে। যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তারা কিন্তু চা মানে এরকম চায়ের মধ্যে বা নর্মালিও জলে চিয়া সিড ভিজিয়ে খেয়ে দেখতে পারেন, খুব লাভবান হবেন। তাহলে আমরা এবার চাটা একটু এনজয় করে নিই। আমাদের চা খাওয়া এখন শেষ। এবার আমি আলমন্ডগুলোকে নিয়ে বসেছি। এই আলমন্ডগুলো লাস্ট 15 মিনিট ধরে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার গরম জলে ভেজানোর ফলে আলমন্ডগুলোকে ছুলতে, মানে স্কিনটা ছুলতে আমার খুব সুবিধা হবে। খালি ডলা দিলেই স্কিনটা বেরিয়ে আসবে। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে
খালি ডলা দিলে এরমভাবে আলমন্ডগুলো বেরিয়ে আসবে। এবার আমি আলমন্ডের স্কিনগুলোকে আলাদা করে নেবো। আপনারা যারা এই কাজটাকে অ্যাভয়েড করতে চান তারা ডিরেক্টলি আলমন্ডগুলোকে ফুড প্রসেসর বা মিক্সারে দিয়ে পাউডার করে নিতে পারেন, তাতেও আলমন্ড ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। খালি একটাই জিনিস হবে যে কালারটার মধ্যে একটুখানি রেডিশ ভাব থাকবে, কারণ স্কিনটার জন্য। কিন্তু আমার আবার একটু হোয়াইট আলমন্ড ফ্লাওয়ারটাই পছন্দ, তাই জন্য আমি এটাকে স্কিনটাকে রিমুভ করে নিই। আমি একটু পরে ছাদে যাব। ছাদে কিছু গাছ আছে, গাছগুলো একটাও আমাদের না, আমাদের ওপরের মানে ফ্ল্যাটে যারা থাকে তাদের গাছ। কিন্তু চেন্নাইতে এখন ইন্টেন্স লকডাউন চলছে, অর্থাৎ হাতে গুনে দোকান খোলা, যেরকম সবজির দোকান, গ্রসারি আর মেডিকেল স্টোর। তাও এতদিন মানে মার্চের না, জুন মাসের 19 তারিখ থেকে শুরু করে জুনের লাস্ট অবধি খালি সকাল থেকে দুপুর 2টো অবধি দোকানগুলো খোলা ছিল। এখন রিসেন্টলি আমি যেটা শুনছি সেটা হলো আই থিঙ্ক 7টা-8টা অবধি দোকান খোলা, না? হ্যাঁ, বিকেল 7টা। হ্যাঁ, বিকেল 7টা-8টা অবধি দোকান খোলা রয়েছে। কিন্তু এখানে আমাদের আই থিঙ্ক এরিয়াতে অনেকেই ধরা পড়েছে করোনা পেশেন্ট, যার জন্য আমাদের মেইন রোডগুলো মানে এই ভেতরের গলি থেকে বেরোনোর যে মেইন রোডের জয়েন্টগুলো সেগুলো সব বাস দিয়ে আটকে রেখেছে। আমি আর আমার হাজব্যান্ড একদিন বাজারে বেরিয়েছিলাম, তখন দেখে তো বুঝতে পারলাম যে মানে কেউ স্কুটি বা বাইক বা 4 চাকা নিয়ে বেরোতে পারবে না। তো আমি চেষ্টা করবো একটা ছবি যদি সম্ভব হয় এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেওয়ার, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কড়াকড়িটা কীভাবে চলছে। আর এছাড়াও মানে আই থিঙ্ক বিগত 2 সপ্তাহের মধ্যে 2বার দুজন লেডি মানে আসেন, এসে প্রত্যেকটা বাড়িতে কলিং বেল বাজান এবং বাইরে থেকে আমাদের নাম ইনফরমেশন নিয়ে আমাদের বডি টেম্পারেচার চেক করে যান। আমি বুঝতে পারছি না কীভাবে মানে এত প্রিকশন নেওয়ার সত্ত্বেও চেন্নাইতে কী করে এখনো অবধি প্রায় 1,500 থেকে 2,000 পার ডে পেশেন্ট ধরা পড়ছে। মানে হাউ ইজ ইট পসিবল? এখানে তো এতদিন ধরে মাছ মাংসের দোকানও প্রায় বন্ধ ছিল, মানে অনলাইনে খোলা ছিল বাট খুব লিমিটেড কয়েকটা দোকান খোলা ছিল, বাকি সব বন্ধ ছিল। আই ডোন্ট নো কীভাবে হচ্ছে, এত পেশেন্ট কীভাবে বাড়ছে, জাস্ট নেক্সট টু ইম্পসিবল। এই সিচুয়েশন যে কবে ঠিক হবে, কতদিনে আমরা আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। মানে মার্চ মাসে যখন এই লকডাউন শুরু হলো তখন আমাদের মনে হলো আরে 2 মাস 3 মাস কতদিন আর চলবে। আমাদের মে মাসের 22 তারিখে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো তখন আমার বন্ধুরা যখন মার্চ মাস এরকম হলো, বন্ধুরা ফোন করে জিজ্ঞাসা করলো, তখন আমরা বলতাম আরে কিছু হবে না, মে মাস অবধি ঠিক হয়ে যাবে, মে মাসে বাড়ি যাবো, অ্যানিভার্সারি সবার সাথে সেলিব্রেট করবো, এরকমই কিছু একটা প্ল্যান ছিল। বাট পুরো বাড়িতে আগস্ট মাস আসতে চললো, আমার জন্মদিনের দিন পর্যন্ত আসতে চললো, কিন্তু আমার মনে হয় সেটাও আমরা বাড়িতে একাই মানে নিজেরাই কাটাতে হবে। যেটা বলছিলাম, ছাদে যাবো একটু পরে, এই আলমন্ডসগুলোকে রোদের মধ্যে একটু শুকোতে হবে। আজকে সুন্দর রোদ উঠেছে, তো আজকে আলমন্ডসগুলোকে একটুখানি ভালো করে শুকিয়ে নিতে হবে, মানে এই 2-3 ঘন্টা রোদ পেলেই আলমন্ডসগুলো যথেষ্ট। আমাদের ছাদে কিছু গাছ রয়েছে, আমাদের গাছ নয়, আমাদের নেবার্সদের গাছ, ওপরে ফ্ল্যাটে যারা থাকে তাদের গাছ। বাট তারা চেন্নাইয়ের আশেপাশের এরিয়াতেই তাদের অ্যাকচুয়ালি নেটিভ প্লেস। তো চেন্নাইয়ে যেহেতু ইন্টেন্স লকডাউন চলছে, তারা নিজেদের বাড়ি চলে গেছে। গাছগুলো রয়েছে, সুন্দর গাছ। তো আমি ছাদে যাই, রেগুলারলি যাই, হয় জামা কাপড় মেলতে যাই বা বিকালবেলা হাঁটতে যাই। তো লক্ষ্য করলাম যে গাছগুলো প্রায় ঝিমিয়ে যাচ্ছে, তো এখন আমি প্রায় রোজই গাছগুলোতে গিয়ে জল দিই, যদিও বা আমি খুব একটা গার্ডেনিং পার্সন নই, বাট চেষ্টা করি যেহেতু চোখে পড়ে গাছগুলো। আর খুব সুন্দর গাছ, আপনাদের সঙ্গে যখন দেখাবো আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন গাছগুলো খুব সুন্দর। ওপরে যারা থাকতো তারা খুব সুন্দর মেনটেন করতো গাছগুলো। একটা টব খালি ছিল, তার মধ্যে আমি কয়েকটা লঙ্কার বীজ ফেলেছি। একটা স্পেশাল লঙ্কা এগুলো আসাম থেকে আমার হাজব্যান্ডের এক বান্ধবী তাকে এনে দিয়েছে, এবং আমি লঙ্কাগুলোকে খুব সুন্দর করে শুকিয়ে যত্ন করে রেখেছিলাম, এবং একটা টব ফাঁকা পাওয়ায় আমি সেইটার মধ্যে এই একটা লঙ্কার বীজ দিয়েছি। আমি জানি না গাছ হবে কি না আদৌ, কারণ আসামের লঙ্কা, আসামের ওয়েদারটা একটু অন্য রকমের। চেন্নাইতে তো বিভৎস গরম সারা বছর, শীতকাল বলে কিছু হয় না চেন্নাইতে। তো দেখা যাক আদৌ গাছটা হয় কিনা। আমি আমার তরফ থেকে তো চেষ্টা করছি রোজ জল ঠল দিয়ে। এই
এগুলো ছাড়িয়ে নিয়ে একেবারে আপনাদের সাথে আবার দেখা করছি। অ্যালবাম ছুলতে ছুলতে তো খেয়ালই করিনি কটা বেজে গেল, প্রায় 10:30 বেজে গেছে। এবার চট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আমি ব্রেকফাস্টে প্লেন ডিমের অমলেট খাবো, তার জন্য আমি আগে পেঁয়াজটা কেটে নেব। এখানে অলমোস্ট 30 গ্রামের মতন পেঁয়াজ রয়েছে, তো এই পেঁয়াজটা দিয়ে আমি 4টে ডিমের অমলেট বানাবো, অর্থাৎ দুটো দুটো করে আমি আর আমার হাজবেন্ড খাবো। তো হাফ করে নিলাম। গ্রামের মতন আমি এখানে বাটার দিয়ে দিলাম। আমি আমার অমলেটটা চিজ ছাড়া খাবো, কিন্তু আমার হাজবেন্ডের অমলেটের মধ্যে আমি একটা চিজ দেবো। আমারটা হয়ে গেলে এবার আমি আমার হাজবেন্ডেরটা করে নেবো। ওটার মধ্যে আমি প্রায় 7 গ্রামের মতন বাটার দিলাম। এগুলো একটু মেজার করে নেওয়া দরকার। এখন আমি যদিও বা অনেকটা চোখ নজরের আইডিয়া হয়ে গেছে, চোখে দেখলে বুঝতে পারি, কিন্তু যারা ইনিশিয়ালি প্রথম কিটো শুরু করছেন তারা কিন্তু একটু মানে একটু হয়তো অসুবিধা হবে প্রথম, কিন্তু মেজার করেই খাওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনারা আপনাদের ম্যাক্রোসটা কাউন্ট করতে পারবেন প্রপারলি। আমি জানি না, তামিলনাড়ুতে রান্নায় কিন্তু ভীষণভাবে ব্ল্যাক পেপার ওরা ইউজ করে সব রকমের রান্নায়। এখানে আমুলের একটা চিজ দিয়ে দিচ্ছি, এটার ওয়েট নিয়ার অ্যাবাউট 25 গ্রামের মতন হয়। তো ও যখন ওর কার্ড ম্যানেজারের মধ্যে ওর ম্যাক্রোসগুলো ইনপুট করবে, তখন কিন্তু ও ওর মধ্যে এই 25 গ্রাম চিজটা অ্যাড করবে। কিন্তু আমি কিন্তু করবো না, বিকজ আমি চিজ খাচ্ছি না, আমি নর্মাল অমলেট খাবো। আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই দুটো ডিমের অমলেটে কি পেট ভরে যায়? সত্যিই ভরে যায়। আপনারা খেয়ে দেখবেন, চিজ বাটার এত কিছু দিয়ে যদি একটা অমলেট বানান, খুব সহজেই পেট কিন্তু ভরে যায়। আর আপনারা দেখবেন নেক্সট 3 থেকে 4 ঘন্টা আর খিদেই পাচ্ছে না। প্রথম সব কিছুরই একটু অসুবিধা হতে পারে, কিন্তু সবটাই অভ্যাসের উপর। আপনি যেরকম অভ্যাস করবেন সেরকমই হবে। চিজ অমলেট আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা খেয়ে নিয়ে তারপর আমরা ছাদে যাব, একেবারে ছাদে গিয়ে দেখা করব। সেখানে আমি আলমন্ডগুলোকে শুকোতে দেবো, তারপর গাছে জল দেবো। আমরা এখন ছাদে চলে এসেছি। চেন্নাইয়ের রোদ আপনারা দেখলে চোখ ছানা বড়া হয়ে যাবে। এরকমভাবে ঝুড়ির মধ্যে দিয়ে আমি আলমন্ডগুলো রোদে একটু শুকাতে দেবো। 2-3 ঘন্টা রোদে থাকলেই এটা একদম শুকিয়ে যাবে। বাবা, সকাল 11টার গরমেই প্রায় আমরা মানে একদম ভাজা হয়ে গেলাম। চেন্নাইয়ের যা রোদ, বাপরে বাপ। এবার প্রায় 11টা তো এখন বেজে গেছে। আমার ঘরের কিছু কাজ রয়েছে, সেগুলো করে তারপর আমি একেবারে লাঞ্চ টাইমে আপনাদের সাথে দেখা করব। ঘরের সব কাজকর্ম শেষ করে, রান্না করে, স্নান করে রেডি হয়ে আমার খেতে বসতে একটু সময় লেগে গেল আজকে। প্রায় 2:30 বেজে গেছে। হাজব্যান্ডকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি। ওর অফিসের সব মিটিং চলছে, ওর বেডরুমে বসেও মিটিংগুলো হ্যান্ডেল করছে। তো আমি ভাবলাম এখানে বসে আমি নিজের লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করে দিই, প্লাস কিটো সম্বন্ধে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করে নিই। লাঞ্চে আজকে আমি বানিয়েছি হলো শসা দিয়ে শুক্তো। প্লেন শসা দিয়ে একটা সিম্পল শুক্তো, যেরকম আমাদের ঘরে রেগুলার বানানো হয় সেরকমই একটা শুক্তো বানিয়েছি 5 ফোড়ন দিয়ে। আমার খুব প্রিয়। আমার প্লেন শসা খেতে একদম ভালো লাগে না, তাই আমি এরকম শুক্তো বানিয়ে শসাটা খাই। শসাটা খাওয়া হলো, পেটটাও ভরলো। আচ্ছা, এবার কিটো সম্বন্ধে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করবো। সেটা হলো কিটো ডায়েটে চিটিং। কিটোতে কি আমরা চিট করতে পারি? বা আমরা যদি কখনো হাই কার্বোহাইড্রেট খাবার খেয়ে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা কি যে ওয়েটটা লুজ করেছি সেটা কি আবার আমরা গেইন করে ফেলবো? এইসব বিষয় নিয়ে অনেক কনফিউশন রয়েছে অনেকের মধ্যে। আমাকে অনেকেই মেসেজ করেছিল এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য, তাই আমি ভাবলাম যে ব্লগের মধ্যে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায়।
সবার প্রথমে আমাদের জানতে হবে যে আমরা কত দিন হলো কিটো ডায়েট ফলো করছি। যদি আমরা সবে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হয়েছে কিটো ডায়েট শুরু করেছি এবং সেই মুহূর্তে আমরা যদি ভাবি যে আমরা একটা চিট মিল খেয়ে নিতেই পারি, তাহলে সেক্ষেত্রে আমি বলি কিটোসিসে আমাদের ঢুকতেই অ্যাটলিস্ট 2 সপ্তাহ সময় লেগে যায়। মানে আমাদের শরীর ফ্যাট অ্যাডাপ্টেড হতেই 2 সপ্তাহ সময় লেগে যাচ্ছে। এবার সেই মুহূর্তে যদি আমরা একটাও হাই কার্বোহাইড্রেট মিল খেয়ে নিই, তাহলে কিন্তু আমরা কিটোসিস থেকে বেরিয়ে যাব। অর্থাৎ যে মুহূর্তে আমরা হাই কার্বোহাইড্রেট বা হাই সুগার জাতীয় কোনো খাবার খাবো, আমাদের ব্লাড ইনসুলিন লেভেল হাই হয়ে যাবে এবং যে মুহূর্তে আমাদের ব্লাড ইনসুলিন লেভেল বেড়ে যাবে, আমাদের শরীর আবার ফ্যাট বার্নিং থেকে গ্লুকোজ বার্নিং পজিশনে চলে আসবে। অর্থাৎ আমাদের শরীর ফ্যাটের জায়গায় গ্লুকোজ বার্ন করতে শুরু করবে। তাহলে আমরা কিটোসিস থেকে বেরিয়ে যাব। অর্থাৎ আমাদের আবার কিটো ডায়েট শুরু করতে হবে, আবার আমাদের কিটো ফ্লু দিয়ে যেতে হবে এবং তারপরেই আমরা আবার কিটোসিসে আসতে পারবো। তাই প্রথম 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কখনোই আপনারা চিট করবেন না। আমি বলবো প্রথম 1 মাস চিট না করাই সবচেয়ে ভালো। এবার যারা ধরুন 1 মাস 2 মাস 3 মাস এর বেশি কিটো ডায়েট ফলো করছেন, তাদের ক্ষেত্রে বলি হ্যাঁ, এরকম কিছু অকেশন আমাদের চলেই আসে, ফ্যামিলি গেট টুগেদার আসে, কারোর বন্ধুর অ্যানিভার্সারি, বিয়ের অনুষ্ঠান, অনেক কিছু চলে আসে যেগুলো অ্যাভয়েড করা খুব মুশকিল, আমাদের অ্যাটেন্ড করতেই হয়। তো সেক্ষেত্রে আমরা ওগুলো অ্যাটেন্ড করব, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাই কার্বোহাইড্রেট বা কমপ্লেক্স কার্ব অর্থাৎ ভাত, ডাল, রুটি, নান এই ধরনের খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আপনি তার বদলে প্রোটিন খান একটু বেশি, কিন্তু হাই কার্বোহাইড্রেট এবং হাই সুগার জাতীয় খাবার অর্থাৎ ডেজার্ট এই দুটো জিনিস যদি আপনারা অ্যাভয়েড করেন, তাহলে হ্যাঁ, হয়তো আপনি কিটোসিস থেকে একটু বেরিয়ে যাবেন, হয়তো আপনার শরীর তখন সে মুহূর্তের জন্য গ্লুকোজ বার্ন করা শুরু করবে, কিন্তু আবার আপনি খুব সহজেই কিটোসিসে ফিরতে পারবেন। এছাড়াও আমাদের অনেক সময় থাকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি 4-5 দিনের জন্য, ফ্যামিলি ভ্যাকেশনে যাচ্ছি। সেক্ষেত্রে আমি যেটা পার্সোনালি করে থাকি সেটা হলো, আমি যখন কোথাও ঘুরতে যাই বা কলকাতায় যাই, তখন সে কটা দিনের জন্য আমি কিটো ডায়েট করি না, তার বদলে আমি করি লো কার্ব ডায়েট। কারণ আমি কোথাও ঘুরতে গেলে সেখানকার যদি খাবারগুলো খেতে না পারি, তাহলে আমার ঘোরাটা মাটি। আর আমার জন্য আমি স্পেশালি খাবার খুব ভালোবাসি, খেতে খুব ভালোবাসি। কোথাও নতুন জায়গায় ঘুরতে গেলাম, সেখানকার খাবারই যদি না খেতে পারি, তাহলে কী করে সম্ভব? তাই আমি সেই কটা দিন চেষ্টা করি লো কার্ব ডায়েট করার। অর্থাৎ আমি ভাত, রুটি, যেরকম আগে বললাম, হাই কার্ব এবং কমপ্লেক্স কার্ব এই 2 ধরনের খাবারটা একদম অ্যাভয়েড করার চেষ্টা করি, এবং মিষ্টি, এই দুটো জিনিস যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে দেখবেন আপনারা কিন্তু হয়তো আপনি কিটো করতে পারছেন না, কিন্তু আপনি লো কার্ব ডায়েটটা মেনটেন করতে পারবেন। এবার আপনি যখন এরকম একটা অনুষ্ঠান থেকে ফিরে এলেন বা এরকম একটা ভ্যাকেশন থেকে ফিরে এলেন, তারপর আপনারা কি করবেন? ভিতরে আমাদের অনেক সময় গিল্ট ফিল হয় যে বাবা খেয়ে নিলাম, বাবা পিৎজাটা খেয়ে নিলাম বা এটা খেয়ে নিলাম। তো সেক্ষেত্রে গিল্ট ফিলটা যেন না থাকে, এটা একদমই উচিত নয় গিল্ট ফিল করা কোনো খাবার খেয়ে নেওয়ার পর। খেয়ে নিয়েছেন, ঠিক আছে, নেক্সট ডে যেটা আমাদের করার আছে, লাস্ট মিল যেটা আমরা খেলাম হাই কার্বোহাইড্রেট মিল, সেই খাবারটা খাওয়ার পর নেক্সট ডে আমরা 16 থেকে 18 ঘন্টা কোনো কিছু খাবো না, অর্থাৎ উপোস করবো 16 থেকে 18 ঘন্টা। কেউ যদি তার থেকেও বেশি করতে পারেন, আপনারা গুড লাক ফর দোজ। আমি পারি না, আমি ম্যাক্সিমাম 18 ঘন্টা এখনো অবধি করতে পেরেছি, আমার পক্ষে সম্ভব হয় না। তো যারা করতে পারেন তারা করবেন, কিন্তু আপনারা নিজেকে খুব বেশি প্রেশারাইজ করবেন না যে হ্যাঁ খাবো না কিন্তু খিদে পেয়েছে, সেই জিনিসটা করবেন না। যখন মনে হবে খিদে পেয়ে গেছে আর থাকা যাচ্ছে না, তখন খেয়ে নেবেন। এই 16 থেকে 18 ঘন্টার মধ্যে আপনারা মেনলি যে জিনিসগুলো খেতে পারবেন সেগুলি হলো প্রচুর পরিমাণে জল খেতে হবে, কারণ শরীর নইলে ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে, তাই জলের পরিমাণটা বেশি করে খাবেন। এছাড়াও আপনারা গ্রিন টি, ব্ল্যাক কফি এগুলো খেতে পারেন, বা নুন দিয়ে এবং একটু পাতিলেবু দিয়ে শরবত করেও খেতে পারেন, কিন্তু স্টিভিয়া খাবেন না, কারণ স্টিভিয়াতে আপনার ব্লাড ইনসুলিন লেভেল একটু হলেও বাড়তে পারে। সেক্ষেত্রে স্টিভিয়াটা অ্যাভয়েড করবেন। এমন কোনো খাবার আমরা খাবো না ওই টাইমটার মধ্যে যাতে আমাদের ব্লাড ইনসুলিন লেভেলটা হাই হয়ে যেতে পারে, বা সেই ইনসুলিন লেভেলে কোনো রকমের এফেক্ট করতে পারে। আমরা ওই ধরনের সব রকম খাবার অ্যাভয়েড করবো ওই 15 থেকে 16 ঘন্টা। তাহলে আপনি দেখবেন এই 15 থেকে 16 ঘন্টা যখনই আপনারা একটা গ্যাপ দিচ্ছেন খাবারে, তখন আপনাদের শরীর আস্তে আস্তে আবার কিটোনস তৈরি করা শুরু করবে। তাহলে অর্থাৎ আপনারা আবার আস্তে আস্তে, হয়তো স্লো হবে আগের তুলনায়, কিন্তু আপনারা আস্তে আস্তে আবার কিটোসিসের দিকে আগাতে থাকবেন। এবার বলি, যারা প্রথম কিটো ডায়েট শুরু করছেন, এর আগে কখনো কিটো ডায়েট করেননি, প্রথম কিটো ডায়েট শুরু করছেন, তারা হয়তো ভাবলেন যে তো বলে দিল যে আমরা 16 ঘন্টা যদি কিছু না খাই তাহলে আমাদের শরীরে কিটোনস তৈরি হতে শুরু করবে এবং আমরা তাড়াতাড়ি কিটো থেকে চলে যাব। কিন্তু আমি বলবো তাদের ক্ষেত্রে না, আপনারা এরকম করবেন না।
আপনারা যখন নর্মালি শুরু করছেন তখন প্রথম দিন থেকে নর্মাল যেরকম বুলেট কফি খাচ্ছেন বা আপনার রেগুলার যে লো কার্ব খাবারগুলো সেগুলো খান, আপনারা উপোস করবেন না। যখন আমরা অলরেডি একবার কিটো ডায়েটের মধ্যে থাকি, মানে আমাদের শরীর অভ্যস্ত থাকে কিটোনস তৈরি করতে এবং কিটো ডায়েটের মধ্যে থাকতে, তো তখন মানে আমাদের শরীর ফ্যাট বার্নিং পজিশনে থাকে। তো নেক্সট টাইম যখন আমরা কিটো ডায়েটে আবার ঢুকি, আমাদের শরীর জানে যে কি কি হচ্ছে আমাদের শরীরে এবং কিভাবে সেটা হবে। কিন্তু যারা প্রথম কিটো ডায়েট করছেন তাদের শরীর কিন্তু এই ব্যাপারটা নিয়ে একদমই জানে না। তো প্রথমে তাদের শরীরকে জানাতে হবে, শরীরকে বোঝাতে হবে আস্তে আস্তে যে আমরা কিটো ডায়েটে ঢুকছি, বডিতে কিটোনস তৈরি হবে এবং তার ফলে আমাদের শরীরে অনেক রকমের প্রবলেম আসতে পারে, যেরকম কিটো ফ্লু হতে পারে, দুর্বল লাগতে পারে। তো সেই জিনিসগুলো আমাদের শরীর অলরেডি মানে যদি আমরা একবার কিটো ডায়েট করে থাকি তাহলে আমাদের শরীর সেই জিনিসগুলো তো অনেকটা হ্যাবিচুয়েটেড থাকবে। কিন্তু যারা প্রথম কিটো ডায়েট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে সব জিনিসগুলো নতুন হবে। তো তাদের বলবো আপনারা এরকম উপোস করে কিটো ডায়েটে ঢুকবেন না। আপনারা নর্মালি যেরকম মানে আমি দেখিয়েছি যে বুলেট কফি খান বা নর্মাল একটা লো কার্ব ডায়েট মেনটেন করুন, সেটা করবেন। কিন্তু যারা কিটো ডায়েট অলরেডি করছেন এবং একটা চিট মিল খেয়ে নিয়েছেন বা আপনি কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করেছেন, তার ফলে আপনারা মানে মনে হচ্ছে কিটো থেকে বেরিয়ে গেলেন, রুটি খেয়ে নিয়েছেন বা হাই কার্বোহাইড্রেট কোনো খাবার খেয়ে নিয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো তারা পরের দিন অ্যাটলিস্ট 16 থেকে 18 ঘন্টা কোনো কিছু খাবেন না। না খেয়ে আপনারা জল খান, ওই টাইমটায় কফি খান, না খেয়ে তারপর আপনারা নর্মালি আস্তে আস্তে আপনাদের খাবার খেতে থাকুন। দেখবেন এভাবে করলে আপনারা আস্তে আস্তে আবার কিটোসিসে ঢুকে যাচ্ছেন এবং আপনাদের কিটো ডায়েটে ফিরে আসতে কোনো সমস্যা হচ্ছে না এবং আশা করছি ওই টাইমে কিটো ফ্লু আপনাদের খুব একটা প্রবলেম দেবে না। তাহলে এবার আমি আমার খাবারটা অর্থাৎ লাঞ্চটা আমি শেষ করে নিই, আবার বিকালবেলা আপনাদের সাথে চায়ের সঙ্গে দেখা হবে। দুপুরের দিকেও আমি ছাদে এসেছিলাম অ্যালমন্ড বাদামগুলোকে রোদে দিতে, প্লাস গাছগুলোতে জল দিতে, কিন্তু তখন রোদ এত বেশি ছিল যে আমরা ভালো করে ভিডিও করতে পারিনি। তো আমি ভাবলাম আরেকবার এখানে এসে আপনাদের ছাদটাও দেখিয়ে দিই, প্লাস আমার বাদামগুলোকেও নিয়ে যাই। আমার ছাদের গাছগুলো মানে যদিও বা এই গাছগুলো একটাও আমার নয়, আমার নেবার্সদের, বাট খুব সুন্দর গাছগুলো। আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের গাছগুলো। বহুদিন বাদে এই গাছটাতে একটা ফুল দেখা গেছে অ্যাটলিস্ট। এই টবটাতে আমি লঙ্কার বিচি দিয়েছি, আমি জানি না আদৌ গাছ হবে কি না। একটা ছোট্ট গাছ আমি দেখতে পাচ্ছি হয়েছে, বাট দেখা যাক বাকি গাছগুলো হয় কিনা। অনেকগুলোই বিচি দিয়েছি এর মধ্যে লঙ্কার। এখানে একটা খুব সুন্দর জবা গাছ রয়েছে, খুব সুন্দর গাছটা, প্রচুর ফুল হয়, কিন্তু আমি দেখেছি এখানে কেউ জবা ফুল তোলে না। তাই আমিও যেহেতু অন্যের গাছ জল তো দিই, বাট আমিও ফুল তুলি না, যেরকম আছে সেরকমই থাকছে। এখানে একটা বড় নিম গাছ রয়েছে, এটা ঠিক আমার ঘরের বাইরে, মানে এই নিম গাছটার এই ফ্ল্যাটের ঠিক নিচের ফ্ল্যাটটাই আমার। তো এই নিম গাছটা একদম আমাদের ব্যালকনি থেকে দেখা যায়, খুব বড় একটা নিম গাছ। এই ছাদের উপর আরেকটা ছাদ আছে আমাদের, যেখানে মাঝে মাঝে বিকালের দিকে আমি আর আমার হাজব্যান্ড, আরেকটু রোদটা পড়লে আমি আর আমার হাজব্যান্ড ওপরে গিয়ে অনেক সময় বিকালবেলা টাইম স্পেন্ড করি, হাঁটি। এখন লকডাউনের বাজারে বেরোনোর কোথাও নেই, যাওয়ার নেই, সব কিছু বন্ধ, তাই মানে নিজেদের রিফ্রেশ করার জন্যই ছাদে এসে কিছুটা মানে রাত্রের দিকে একটুখানি 7টার পর, এখানে সন্ধেটা হতেও একটু টাইম লাগে, মানে রোদটা পড়ে 7টা নাগাদ, তখনই আমরা আসি, এসে ওপরের ছাদটা একটু টাইম স্পেন্ড করি একসঙ্গে। তো এখন আমি আপাতত আলমন্ডগুলো তুলে নিই, সেগুলো নিয়ে নিচে চলে যাই, নিচে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। এখন প্রায় সন্ধে হয়েই গেছে, 1 কাপ করে চা খেয়ে নেবো এখন। ঠিক সকালের মতনই আমি গ্রিন টি খাবো চিয়া সিড দিয়ে, আর হাজব্যান্ডের জন্য করবো প্লেন ব্ল্যাক টি। কিন্তু চা কি আর টা ছাড়া সম্ভব? এই চায়ের সঙ্গে টাটাই এখন বানাতে এসেছি। এর জন্য নিয়ে নিয়েছি আমি 2টো চিজ কিউব নিয়েছি আমুলের। এটার জন্য বেস্ট হচ্ছে আমুলের না প্যাকেট পাওয়া যায় এরকম 1 কেজি চিজ, গ্রেট করা চিজের প্যাকেট, ওটা হলে সবচেয়ে ভালো। কিন্তু এখন লকডাউনের বাজারে বিগ বাস্কেট থেকে আমি কিছুই অর্ডার করতে পারছি না, তাই ওটাও পাচ্ছি না। ওটা লোকাল দোকানে আমি খুঁজে দেখেছি, ওই চিজের প্যাকেটগুলো লোকাল দোকানে অ্যাভেলেবেল নয় আমাদের এখানে, তাই অগত্যা এই চিজ দিয়ে কাজ চালানো। এই চিজগুলোকে আমরা গ্রেট করে নেব। ওই চিজের সুবিধাটা হচ্ছে ওটা অলরেডি গ্রেট করা থাকে, তাই আপনাকে গ্রেট করতে হবে না, জাস্ট ডিরেক্টলি ওটাকে দিয়ে দিলেই হলো। আমি একটু চিজ ক্র্যাকার বানাবো। একটু ড্রাই অরেগানো দিয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স দেবো।
ভীষণ ইজি চিজ ক্র্যাকার বানানো। আমি এটা মাইক্রোতে বানাবো, আপনাদের কাছে যদি মাইক্রোওয়েভে না থাকে আপনারা প্লেন মানে ননস্টিক তাওয়াতেও এটা বানাতে পারেন। আমি এখানে একটা পার্চমেন্ট পেপার এখানে চড়া করে নিলাম। আচ্ছা, এটার উপর একবারে আমি আগে গ্রিলটা চাপিয়ে নিই, তাহলে সুবিধা হবে। এই গ্রিলটার উপর আমি একেবারে পার্চমেন্ট পেপার দিয়ে দিলাম। আমি এই চিজটাকে এখানে ছোট ছোট পার্চমেন্ট পেপারের ওপর এরকম ভাবে সাজিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 1 মিনিটের জন্য মাইক্রোতে দেব। চা আর চিজ ক্র্যাকার দুটোই রেডি হয়ে গেছে। এই চা দিয়ে চিজ ক্র্যাকার খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটু পরে আবার ফিরে আসবো আলমন্ড ফ্লাওয়ার বানানোর জন্য। এখন তো আমাদের চাটা খাওয়া হয়ে গেল, এবার একটু আলমন্ড ফ্লাওয়ারটা বানিয়ে নিই। সেই সকালবেলা আলমন্ডগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে এগুলো এখন শুকিয়ে গেছে। এবার এগুলো থেকে আলমন্ড ফ্লাওয়ার বানিয়ে নেব। কিচ্ছু করতে হবে না, সিম্পল খালি একটা মিক্সিং জারে এটা নিয়ে ব্লেন্ড করতে হবে। আপনাদের কাছে ফুড প্রসেসর থাকলে আপনারা ফুড প্রসেসরও করতে পারেন, আমার কাছে রয়েছে। এবার আমি মিক্সি মানে এই ছোট মিক্সিতে করতেই বেশি প্রেফার করি। এটাকে খালি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, কিন্তু ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন খুব বেশি ব্লেন্ড করবেন না, কারণ এটা বাদাম হচ্ছে, এটার একটা নিজস্ব তেল আছে, তো বেশি ব্লেন্ড করলে এটা কিন্তু আলমন্ড বাটারে পরিণত হবে। আমরা সেটা চাই না, আমরা আলমন্ড ফ্লাওয়ারই বানাতে চাই। দেখুন খুব সুন্দর আলমন্ড ফ্লাওয়ার বানানো হয়ে গেল। আপনারা চাইলে এরকম একটা ঝুড়িতেও, যেরকম আটা চালার ঝুড়িতেও আমরা একটু আলমন্ড ফ্লাওয়ারটাকে চেলে নিতে পারি, তাহলে একদম ফাইন গুঁড়োগুলো আপনারা পেয়ে যাবেন। বাট আমার ক্ষেত্রে এটা ঠিক আছে, আমি আর বেশি ফাইন চাই না, এরকম হলেই যথেষ্ট। এটাকে আমি নামিয়ে রেখে দেবো। এইভাবেই আমরা খুব সহজে আলমন্ড ফ্লাওয়ার বাড়িতেই বানিয়ে নিতে পারবো। তার জন্যই আমাকে অনলাইন থেকে এক্সট্রা টাকা খরচা করে দোকান থেকে আলমন্ড ফ্লাওয়ার কিনতে হয় না। এবার আমি সোজা একেবারে আপনাদের সাথে দেখা করবো আমার ডিনার প্রিপারেশনের সময়। এখন ডিনারের টাইম হয়ে গেছে, ডিনারের প্রিপারেশন আমি অলমোস্ট করে নিয়েছি, রান্নাটা এখনো বসাইনি। আমি প্লেন আজকে চিকেন কষা আর একটু কলিফ্লাওয়ার জিরা রাইস বানাবো। তো তার জন্য আমি এখানে অল্প করে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, চিকেন ধুয়ে রেডি করা আছে। এবার আমি রান্নাটা শুরু করব। রেসিপিটা আমি ইন ডিটেলস এখানে কিছু দেখাচ্ছি না, প্লেন নর্মাল আমরা ঘরে যেরকম চিকেন কষা বানাই আমি সেরকমই বানাবো। খালি একটাই ডিফারেন্স হচ্ছে পেঁয়াজ টমেটো তারপর হচ্ছে আদা রসুনের পরিমাণটা আমি অ্যাপারেন্টলি কম ইউজ করবো, যেরকম আমরা জেনারেলি ইউজ করে থাকি তার তুলনায় আমি কম ইউজ করব। আর রান্নাটা আমি পুরো অবভিয়াসলি ঘিতে করব। এখানে একটা ডিবেট আছে, আমি কথাটা বলছি, সেটা হলো যে অনেকেই জিজ্ঞাসা করে যে সরষের তেল কিটো ডায়েটে খাওয়া যায় কি না। আমিও সত্যি কথা বলতে গেলে ঠিক জানি না যে সরষের তেল খাওয়াটা উচিত কি উচিত না, ভালো না খারাপ। গোটা সর্ষে বাটা খাওয়া যায় সেটা আমি জানি, কিন্তু সরষের তেলের ব্যাপারটা এখনো আমার কাছে ক্লিয়ার নয়। তাই আমি নিজে যেটা করি সেটা হচ্ছে খুব কম পরিমাণে সরষের তেল আমি ব্যবহার করি। মানে এমন রান্না যেগুলো সরষের তেল ছাড়া মানে একদম ভালো লাগবে না, সেই ধরনের রান্নায় আমি সরষের তেলটা অবশ্যই ব্যবহার করি। বাট বাকি রান্নাগুলো আমি চেষ্টা করি ঘি বা বাটারেই করার। আমার চিকেনটা যেহেতু উইথ স্কিন চিকেন, মানে আমরা চেন্নাইতে উইথ স্কিন চিকেন পাই, তাই আমি ঘিটা এখানে একটু কম দেবো, খুব বেশি দেবো না, কারণ চিকেনের স্কিন থেকে অনেকটা পরিমাণে তেল বেরোয়, তাই বেশি ঘি দেওয়ার দরকার নেই।
রাত 9টা বেজে গেছে, আমার ডিনার রেডি অ্যান্ড সার্ভ। আজকে আমি জিরা কলিফ্লাওয়ার রাইস বানিয়েছি আর নর্মাল চিকেন কষা বানিয়েছি, যেরকম রেগুলার ঘরে বানানো হয়। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে আমি কিভাবে এত কম খেয়ে সার্ভাইভ করছি। এটাই একটা মিসকনসেপশন রয়েছে লোকেদের মধ্যে। সবাই ভাবে রোগা হচ্ছি বা কিটো করছি মানে হয়তো আমি কম খাচ্ছি, বাট সেটা ঠিক নয়। আমি খালি কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে দিয়েছি, তার বদলে আমি খাচ্ছি অনেক বেশি নিউট্রিশনাল ফুড। খাচ্ছি সবজি বেশি, প্রোটিন, ঘি বা ফ্যাট অনেক বেশি খাচ্ছি। তাতে কি হচ্ছে, আমার ওয়েট লসও হচ্ছে এবং আমার শরীরে যথাযথ নিউট্রিশনও পৌঁছচ্ছে। আজকে আমার এই নতুন রকমের ভিডিও বানানো, মানে আমি জীবনে প্রথম এরকম ধরনের ভিডিও বানালাম। আমি জানি না কেমন হয়েছে বা আপনাদের কেমন লাগবে। আপনারা যদি কমেন্টসে সেটা আমাকে জানান, বা আগামী দিনে আপনারা এরকম ধরনের ভিডিও আরও আমার থেকে দেখতে চান কিনা সেটাও যদি কমেন্টসে জানান, তাহলে আরও ভালো হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আগামী দিনে আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আমি এখানেই শেষ করলাম, আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।